যাই হোক, যেটা বলছিলাম, প্রথমে পড়া লিখতে দিলাম। প্রত্যেক দিন পড়া লিখতে দেব, এই কারণেই দেব যাতে করে, আর এটা লিখে নাও তোমরা, যাতে করে আমরা অভ্যাসটা তৈরি করতে পারি যে আমরা একা একা লিখতে পারি। এইটুকুনি তো তোমরা অফলাইন পড়ার ফ্যাসিলিটিস পাবে। অনলাইনে কি তোমাদের খাতাটা আমি তোমাদের দেখে দিতে পারছি না, কিন্তু তুমি তোমার নিজের খাতা নিজে দেখে কোথায় ভুল গেল সেটা তুমি নির্বাচন করতে পারবে। একটু বলি এবার, সেকেন্ড সেমে কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই। যদি কেউ মনে করে যে সেকেন্ড সেমে আমি ওই সকালবেলা পড়তে আসতে হবে না, ঘুম ভাঙছে না, হবে না কিন্তু, তাহলে তোমাকে অনেকটাই পছতাতে হবে। কারণ আমাদের প্রায় 90% সিলেবাস কমপ্লিট, তাই না বাবু? আচ্ছা, এইবার সেইখানে দাঁড়িয়ে ফার্স্ট সেমে একটু আধটু ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু যেদিনকে গ্রামার শেখাবে ওদিন ফাঁকি দিলে চলবে না। ফাঁকি দিও না, তোমরা যারা ফাঁকি দিচ্ছ ফাঁকি দিও না, পরিশ্রম করতে, পরিশ্রমের কোনো বিকল্প কিছু নেই। বুঝতে পেরেছো? কালকে অঙ্কনদের বলছিলাম যে ঘুমানোর সময় অনেক পাবা, কিন্তু খাটনির সময় আর পাবা না। একটা পার্টিকুলার এজ পরে তুমি প্রচুর ঘুমাতে পারবে না, তখন তোমার হাতে কোনো কাজ থাকবে না, তাই তো? মানে আজকে যে কাজ করতে আমরা আলস্য বোধ করি বা আমাদের কাজ করতে ভালো লাগে না, একটা সময় আসবে যে তোমার কাছে কোনো কাজই থাকবে না, তুমি সারাদিন বিশ্রাম করতে পারবে। সেই সময় দেখবে যে বিশ্রাম করতে আর ভালো লাগছে না। এই পৃথিবীতে এসছি কাজ করতে, ল্যাদ খেতে না। ল্যাদ খাওয়ার সময় অনেক আছে। কাজে যে আনন্দ, সে আনন্দটা যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে কাজটাকে কাজ মনে হবে না। এলন মাস্ক নিশ্চয়ই পাগল না, তিনি এতক্ষণ কাজ করেন, আর তিনি একটা কথাই বলে, আই নেভার গিভ আপ, আমি কখনোই সহজে হাল ছাড়ি না। তোমরা কি করো? ইজিলি গিভ আপ করে দাও, হালটা ছেড়ে দাও। তুমি যখন বয়স হবে তোমার, তুমি প্রচুর ঘুমানোর সময় পাচ্ছ, কিন্তু সেই সময় তোমার হাতে কোনো কাজও থাকবে না। তখন বুঝবে যে আমি কি ভুলটা করেছি, ল্যাদ মেরে এসছি, এখনো ল্যাদ মারছি। যাই হোক, এটা আমরা লিখবো আজকে এইখানে, চ্যালেঞ্জিং ক্লাস। ব্রড কোশ্চেন আমি একা লিখতে পারি না, আজকে লিখবো। চলো কি কি করবো, এরপরে আমরা গ্রামার শিখবো। গ্রামার শিখে বাড়ি চলে যাব, বেশি কাজ নেই আজকে, সামান্য কাজ। আগামী রোববার, এই দুদিনে আমরা সমস্ত নোটস নিয়ে নেব। আগামী রোববার আমরা নোবেল লেকচারটা শেষ করে দেবো একদিনে। স্যার একদিনে চার পাতা? ইয়েস, শেষ করে দেবো। গায়ে কাটা দেবে এমন একটা ভাবে পড়াতে হবে, কারণ লেকচার তো শুনতে ভালো লাগবে না। তাই নোবেল লেকচারটাকে সাম আপ করবো, মাদার টেরিজার লেখা। তাই রোববার ক্লাসটা কেউ মিস করবে না, বুধবারও আসবে। বুধবারটা তাহলে দেখা গেল মিস করে ফেলে। যে কোনো ব্রড কোশ্চেন যখন আমরা সামনে পাই, প্রশ্নটা পড়ি না, আমরা কি করি? সরাসরি উত্তরটাকে গিলতে শুরু করে ফেলি করে। আগে ব্রড প্রশ্নটার মানে বুঝতে হবে এবং ব্রড কোশ্চেনটাকে একা লেখার চেষ্টা করতে হবে। তো দে না বাবু। সবাই লিখেছিস? এটা লিখেছিস? এটা কোন গল্পের প্রশ্ন কেউ বলতে পারবে? হ্যাঁ, ঘোস্টলি ব্রাহ্মণ, আ ঘোস্ট ব্রাহ্মণ। কোশ্চেনটা আগে ভালো করে পড়বে। প্রশ্ন, যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে আগে প্রশ্নটাকে ভালো করে পড়তে হয়। আর আজকে দেখবে যে ব্রড কোশ্চেন খামোখা তোমরা কঠিন কঠিন শব্দ দিয়ে যে স্যাররা দিচ্ছেন সেটাকে মুখস্থ করার চেষ্টা করছো আর গিলে নিয়ে বমি করার চেষ্টা করছো। একা একা লিখতে পারলে একদম ওপরে স্পষ্টত লেখা থাকে যে নিজের ভাষায় সহজ সরল ভাবে লেখো, তোমার মনের কথাটা বুঝিয়ে দাও। আমরা পড়ি, হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইভিনিং অফ দ্য ভেরি ডে on which the Brahman
লেফট হোম। কে এসছিল যেদিন ব্রাহ্মণ চলে গেছিল ওই সন্ধেবেলায়? কে এসছিল? কে এসছিল বাবু? আমরা তো জানি কে এসছিল। একটি ভূত, আ ঘোস্ট। একটি ভূত এসছিল, যে নিয়েছিল, দেখো তো কত সোজা, যে নিয়েছিল, গ্রহণ করেছিল ইংরেজি কি? টুক। একদম একই চেহারা, দা এক্স্যাক্ট একই চেহারা ইংরেজি কি? অ্যাপিয়ারেন্স। কার? অফ কার? দি ব্রাহ্মণ। এই কথাটুকু আমাকে লিখতে হবে। শুধু তো ঘোস্ট লিখলে চলবে না। কোন ভূতটা? যে নিয়েছিল একদম একই চেহারা, দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দি ব্রাহ্মণ। এবার এখান থেকে লিখে দাও অ্যাপিয়ার্ড, এখান থেকে লেফট হোম পর্যন্ত পুরোটুকু যা আছে অ্যাজ ইট ইজ লিখে দাও। তোমরা আমায় বলো এটা কি খুব কঠিন? নয়। এইটা লিখতে কোনো রকেট সায়েন্স ইংলিশ প্রয়োজন? স্যাররা এতটুকুই চাইছে। আর এই বোর্ডের উদ্দেশ্য, এই সেকেন্ড সেমের উদ্দেশ্য যে তুমি একা লিখতে পারো কিনা আগামী দিনে, যে তোমার ইংরাজি একা লিখতে এবং বলতে কোনো সমস্যা না হয়। এটা কিন্তু উদ্দেশ্য, ভালো করে বুঝবে। প্রথম সেমে তোমাকে এইটা তৈরি করছে যে তুমি এমসিকিউ কোশ্চেনের জন্য কতটা টেক্সট খুঁটিয়ে পড়ো। সেকেন্ড সেমে যে তুমি কতটা একা লিখতে পারো, এটা কিন্তু ভালো উদ্দেশ্য। 2 নাম্বার, হোয়াট রিজন ডিড হি শো? কি কারণও দেখিয়েছিল ফর ইজ রিটার্ন। তাহলে এটা এই প্রশ্নমান 1 নাম্বার, তারপরে প্রশ্নমান 2 নাম্বার। সে কি কারণ দেখিয়েছিল বাবু? বলেছিল যে ওই দিনটা তার যাত্রার জন্য ভালো না। কি বলেছিল? ওই দিনটা ছিল না ভালো। তাহলে ওই দিনটা ইংরেজি কি? দ্যাট ডে। ছিল না, ওয়াজ নট। এখানে ভালো গুড লিখবো না, ভাগ্যবান, লাকি। কিসের জন্য? টু কমেন্টস বা টু স্টার্ট হিজ জার্নি, তার যাত্রা শুরু করা। তার পাশাপাশি বিসাইডস হি গট সাম মানি, সে কিছু অর্থ পেয়েছে। এটুকু লিখলে কিন্তু আমাকে 2 দেবে না, আমাকে দেবে 1। তাহলে একটু আগে যাব। কি আগে যাব দেখি। দ্বিতীয় প্রশ্ন কত সহজ, এখানে কিচ্ছু কঠিন নেই। যদি বলি আফটার সিইং হিম, তাকে দেখবার পর। আফটার সিইং হিম, তাকে দেখবার পর। কাকে দেখবার পর বাবু? ওই ঘোস্ট ব্রাহ্মণটাকে দেখবার পর। দ্য নিউলি ম্যারিড, দ্য নিউলি ম্যারিড মানে নববিবাহিত, ওয়াইফ অফ কার? দি ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণের সদ্য বিবাহিত স্ত্রী প্রশ্ন করেছিল, আস্কড দ্য রিজন। কি জিজ্ঞেস করেছিল? কারণ। কিসের কারণ? তার, তাহলে অফিস, হঠাৎ প্রত্যাবর্তন। হঠাৎ ইংরেজি কি? সাডেন। প্রত্যাবর্তন, খুব ভালো বাংলা বলে ফেললাম, ফিরে আসা, রিটার্ন। এ কি ভীষণ কঠিন? এ তো যে কেউ লিখতে পারে। একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকতে হবে। ক্লাস 11-এ ভালো করে শিখবো, যাতে করে 12-এ গিয়ে আমাদের মোটেও সমস্যা না হয়। ক্লাসটাকে এনজয় করো থরলি। আফটার সিইং হিম, তাহলে আফটার সিইং হিম দ্য নিউলি ম্যারিড ওয়াইফ অফ দি ব্রাহ্মণ। আমরা যদি লিখতে পারি যে আফটার সিইং দ্য ব্রাহ্মণ লিখতে পারতাম, তোমরা অনেকেই বলতে পারছো, কিন্তু না, এখানে ব্রাহ্মণটা কি? এখানে তো ব্রাহ্মণ একটা ভূত। না, তাকে দেখার পর সদ্য বিবাহিত স্ত্রী, ব্রাহ্মণের স্ত্রী তো, জিজ্ঞাসা করেছিল কেন। এইবার ওই লোকটা কি? খুব চালাক। তাহলে আমি লিখতেই পারি হি, একটু ফন্দি করে। ফন্দি করে ইংরেজি কি? ট্যাক্টফুলি। আচ্ছা বাবু, নতুন শব্দ একটু তোমাকে শিখতেই হবে। হি ট্যাক্টফুলি, এটা আমরা জানি। হি ট্যাক্টফুলি রিপ্লাইড, একটু ফন্দি করে উত্তর দিল, দ্যাট, রিপ্লাইড দ্যাট, বা রিপ্লাইড দিয়ে কমা, দ্যাট, কেন দুবার আমরা দ্যাট লিখবো না, দ্যাট ডে ওয়াজ নট, দিনটি ছিল না। হয়ে গেল। লাকি ফর, বা লাকি
ফর না লিখে আমরা লিখতে পারি টু কমেন্টস হিজ যাত্রা। যাত্রা ইংরেজি কি? জার্নি। আমরা যদি এরকমও লিখি যে দ্যাট ডে ওয়াজ নট লাকি ফর হিম, তাতেও কিন্তু কোনো সমস্যা বাবু নেই, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা উল্লেখ করতে হবে তার যাত্রা শুরু করার ক্ষেত্রে দিনটা শুভ নয়। বিসাইডস কমা দিয়ে বিসাইডস হি সে পেয়েছিল গড কিছু কি টাকা, সাম মানি। এইটুকুনি লিখলে আমাকে দুয়ে দুই দিয়ে দিচ্ছে, তাই আমাদের ভাবনার কোনো কারণ নেই। একটু আগে গেলাম তাই না বাবু অঙ্কন, একটু আগে গেলাম কি তাকে দেখার পর তার স্ত্রী প্রশ্ন করেছিল কি গো তুমি দেরি করে এত তাড়াতাড়ি এসছো কেন বা ফিরে এসছো কেন, তাই তিনি উত্তর দিয়েছিলেন ট্যাক্টফুলি। এখানে রিপ্লাই দ্যাট দ্যাট তো বলতে পারছি না, যেন দ্যাট দ্যাট তুলে দিয়েছি, রিপ্লাইড কমা দিয়ে দ্যাট ডে ওয়াজ, যদি এখানে কমা না দিই তাও হবে হি রিপ্লাইড দ্যাট ডে ওয়াজ নট লাকি ফর হিম। ঠিক আছে, এবার এর পরের প্রশ্ন কি বলেছে, হোয়াই ডিড নট এনিওয়ান সাসপেক্ট। আচ্ছা, কেউ কেন সন্দেহ করেনি? আচ্ছা, কেউ সন্দেহ করেনি কারণ, তাহলে লিখতে পারি যে এনিওয়ান ডিড নট সাসপেক্ট বা নো ওয়ান সাসপেক্টেড। কারণটা কি? কারণ তাকে দেখতে এক্স্যাক্টলি ওই ব্রাহ্মণের মতো ছিল, কেমন, লাইক টু পিয়ার্স, তাই না? এটা কিন্তু লিখতে হবে, এই কথাটুকুর জন্য তোমাকে দুই দেবে। তাহলে আমি লিখতে পারি যে নো ওয়ান সন্দেহ করেনি, সাসপেক্টেড, কারণ বা বিকজ দ্য ঘোস্ট ওই ভূতটা, অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ, ওয়্যার ছিল, এক্স্যাক্টলি অ্যালাইক, বা আমরা লিখতে পারি দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ, ওই ওয়্যার না লিখে আমি লিখতে পারি লুকড এক্স্যাক্টলি অ্যালাইক। এটা বেশি ভালো হয়, লুকড দেখতে, অ্যালাইক মানে কি একই রকম। হিজ ওয়াইফ অ্যান্ড মাদার did not even suspect, তার স্ত্রী এবং মাও সন্দেহ করেনি। আমি লিখতে পারি হিজ নেইবার্স, তার প্রতিবেশীরা, নেইবার্স তার প্রতিবেশীরা, তার প্রতিবেশীরা বা প্রতিবেশীরাও, এই জন্য কি দেব আমরা, টু সাসপেক্টেড, সন্দেহ করেনি কিছুই, নাথিং, অ্যাজ কারণ এখানে লিখব দে ওয়্যার লাইক টু পিয়ার্স। শেষ, এইটুকুনি লিখলে আমাকে আরো 2 নাম্বার দিচ্ছে। টোটাল কিন্তু এই জায়গায় কত নাম্বারের প্রশ্ন বাবুরা? 5। গল্প কবিতায় 6, ছোট গল্পে কত বাবু? 5। দেবে কটা? একটা। কটা থেকে দেবে? 3টে থেকেই 3টে দেবে। লিখতে হবে কটা? একটা। আমি যা লেখাবো এর বাইরে কিচ্ছু আসবে না, এই এতটুকু। নো ওয়ান সাসপেক্টেড অ্যাজ অথবা বিকজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ looked exactly alike. His wife and mother didn't even suspect. His neighbors too suspected nothing as they were like two peers. ঠিক আছে, আর আমি হলো একটু অ্যাড করতাম, in every aspect of their appearance.
ইন এভরি অ্যাসপেক্ট অফ দেয়ার অ্যাপিয়ারেন্স, তাদের প্রত্যেক মানে সব রকম ভাবেই, ইন এভরি অ্যাসপেক্ট যখন বলবো সব রকম ভাবে তাদের কিন্তু দেখতে এক। আমি আমি হলে আরেকটু অ্যাড করতাম, তাহলে স্যার খুশি হয়ে আমাকে 5 দিতেন, 5.5 দিতেন না। খুশি হয়েছি, লিখে ফেলেছি, কোনো সমস্যা নেই। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদেরকে এটা বোঝাই যে একা লেখা কিন্তু ভীষণ সহজ, এই লেখাটা কিন্তু শিখতে হবে। তোর খাতাটা একটু বাবু আমাকে দিবি, একটু সবাইকে দেখাই। তুই যে নোটস খাতাটা তৈরি করেছিস, আমি একটু সবাইকে দেখাই। আমি আমি খুব ফলো করি, কিন্তু ও খাতাটা তৈরি করেছে, আমি দেখলাম খুব সুন্দর করে ফ্রেশ খাতাটাও তৈরি করেছে। তোমাদের আমি বলি তোমরাও খাতা তৈরি করো। দেখো কিন্তু প্রথমেই কোথায় কি আছে, মার্কস ডিভিশন ইনক্লুডিং তোমার সিলেবাসটাও লিখেছে। গার্ডেন পার্টি দেখো সুন্দর করে কিন্তু এইখানে যে ডায়াগ্রামটাও করেছে, যেভাবে আমি করিয়েছিলাম বা সুন্দর করেও করেছে। দেখো কোশ্চেন অ্যান্সারটাকে সুন্দর করে লিখেছে, একদম ফাঁকা ফাঁকা, দারুণ দারুণ হয়েছে। দেখো সুন্দর করে, এবং যেই জায়গাটা মেন জায়গা সেটা দেখেছো তলায় কালো কালি দিয়ে দাগিয়ে রেখেছে, যেটা আমার মোস্টলি ভালো লেগেছে। আমি বলেছি জেরক্সটাকে খাতায় মেরে রাখতে, ও দেখো জেরক্সটাকে খাতায় মেরে রেখেছে, এবং দেখার বিষয় ও ঠিক তার পর থেকে নাম্বারিং করেছে। আবার বেশ কিছু যে কোশ্চেন আমি এক্সট্রা লিখিয়েছি তারপর থেকে। আর যেহেতু সমস্তটা এক কালি দিয়ে, ও কি করেছে কোশ্চেন গুলোকে হাইলাইট করেছে যাতে করে কালিটা চেঞ্জ হয়, খাতাটা দেখতে ভালো লাগে। দেখো ব্রড কোশ্চেনও তাই করেছে, ব্রড কোশ্চেনটাকে আলাদা করে কেটে নিয়ে সুন্দর করে লিখেছে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আর পরিপাট্যতা দেখেছো, মাই লাস্ট ডাচেসটাকে আমি আমি এভাবেই বলেছি, খাতাটাকে যত যত যে পরিপাট্যতার সঙ্গে পড়াশোনা করতে পারবে তার তত ভালো হবে। দেখেছো সুন্দর করে। আরে বাবার এগুলোই তো সম্পদ, এগুলোই তো দেখবো ছাত্র জীবনে আমরা কত সুন্দর খাতা তৈরি করতাম, দেখতাম। দেখবি বিএড এ বলিস, যারা বিএড করতে যায় বা যারা আগামী দিনে কলেজে পড়ে, তাদের না খাতা প্রেজেন্টেশন দেখে, প্র্যাকটিকাম বলে ওইটাকে। তা যার যত সুন্দর তার তত নাম্বার দেয়। কেন? এমনি স্যাররা পাগল কেন দেখে? কারণ যে তোমার পরিপাট্যতা কতখানি, সুন্দর করে তোমরাও লিখতে পারো। মিলির যেমন কোনো কিছু ফ্রেশ নেই, ভাবছি আমি ফাস্ট হয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না, ফ্রেশ করে কি লাভ, ফ্রেশ করতে হবে। চলো নন্দিতা, মিস নন্দিতা, একটু আপনি যেখানে থাকুন কথা বলবি না। অ্যাপিয়ারেন্স বানানটা সবাই ঠিক করে নেবে, হ্যাঁ। ANC, এটা আমারই ভুল হয়েছে, ANCE, এই জায়গাটা এ লিখে নেবে। আর কোথাও দেখো আছে কিনা, মুছে দাও। এবার আমরা গ্রামারে যাই। আচ্ছা দেখো, আমি বলেছি গ্রামার ভালো করে শিখতে হবে, কিছুই না। দেখো না, তোমরা কি জানো কন্ডিশনাল সেন্টেন্স কি? আমি এটা কিন্তু আজকে গ্রামার এটা করাতে চাইনি, জাস্ট একটু বোঝাচ্ছি। এক্সট্রা কিছু শেখালে তো আজকালকার পোলাপান শিখতে চায় না। একটা গান আছে না, তুমি যদি থাকতে, আমি যে কি গান গাই, এই ব্যাপারটা কি, যদি তুমি থাকতে, এটা কন্ডিশনাল সেন্টেন্স। যদি কেউ এই গানটা করে সঙ্গে সঙ্গে বলবো আমরা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন মানেই কি ইফ, তাই না বাবু? কন্ডিশন মানে কি ইফ। এইবারে ইফেরও কিন্তু 4টে ধরন আছে। ইফের কটা ধরন আছে? এমন ভাবে শেখো না যেন তুমি লোককে শেখাতে পারো। একটা হচ্ছে ফ্যাক্ট, একটা কি বাবু? ফ্যাক্ট। যদি তুমি গরম জলে হাত দাও, হাতটা পুড়বে, তো ফ্যাক্ট। যদি আমি তোমায় চর মারি, তোমার লাগবে, এটা ফ্যাক্ট। যদি সে আমায় ছেড়ে চলে যায়, সে আমি বাঁচবো না, এটা ফ্যাক্ট না, পাগলামো। সব সব ফ্যাক্ট না, সব ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট কি? ইফ ইউ টাচ দ্য ফায়ার, যদি তুমি আগুনে হাত দাও, দেখবি পুষ্পা হয়ে যাবা। ইউ গেট বার্নড, ইউ গেট কি বাবু? বার্ন। এটা লক্ষণীয় বিষয়, বারবার করে বলছি, বাঙালির টুকতে আর ফুকতে শেষ। ও শোনা, ওই দিক কি খুব পছন্দ নাকি কাউকে? এই দিকটা কাউ। তাহলে ফ্যাক্ট যদি থাকে, লক্ষ্য করি, তাহলে দেখবো প্রথম অংশটাও কোন টেন্সে আছে মা? ইফ যুক্ত অংশটাও প্রেজেন্ট টেন্সে আছে। আমাদের শিক্ষা কতদূর ছিল? আমাদের শিক্ষা ছিল
পুরো দেখা যাচ্ছে বোর্ড, যে ইফ মানে যে যদি, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, মনে আছে? ডু অর ডাই, রান অর মিস দ্য ট্রেন, ইফ ইউ ডু নট রান ইউ উইল মিস দ্য ট্রেন। তার মানে হচ্ছে আমরা জানতাম যে এই অংশটা যদি প্রেজেন্ট মানে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী অংশটা ফিউচার ইনডেফিনিট হয়, এটা আমাদের জ্ঞান ছিল। এই জন্যই দেখো সব জিনিস তো ক্লাসে করানো যায় না, কারণ তাহলে সিলেবাসের দৌড় থাকে। প্রচুর জিনিস আছে যেগুলো গ্রামারের মধ্যে আছে, যেগুলো শিখতে হয় ভীষণ ভালো করে। দেখো তো দুটোই তো প্রেজেন্ট টেন্সে হয়েছে না? আমি তো এমনি কি বলেছি, যদি ইফ ইউ টাচ দ্য ফায়ার ইউ উইল গেট বার্ন বলেছি, কারণ ফ্যাক্টে কখনো ফিউচারে হবে না, ফ্যাক্ট। আরেকটা কি আছে, হাইপোথেটিক্যাল। এ আবার কি দাদা, বাংলায় বললি ভালো হতো না? হাইপোথেটিক্যাল মানে কি? বহু লোকে চায় যদি আমি মুকেশ আম্বানি হতাম, যদি আমি মুখ্যমন্ত্রী হতাম, তাহলে সবার আগে আমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতাম। তাহলে এটা হাইপোথেটিক্যাল তো, খেয়ে দে কাজ নেই, বেখেয়ালি মানুষ, খেয়ে দে কাজ নেই, বাপের টাকায় ঘুরছে আর খেয়াল করে যদি আমি পাখি হতাম তার সঙ্গে গিয়ে দেখা করে আসতাম, এগুলো খেয়ালি। তাহলে এগুলোকে কি হচ্ছে, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড কি করতাম, হেগে দিতাম না, ফ্লাই। তাহলে ইফ আই ওয়্যার আ বার্ড, তাই লক্ষণীয় বিষয় কি অঙ্কন চাকরির পরীক্ষায় দেয়। কালকে এক জায়গায় রিতমদের বাড়িতেই কালী পুজোয় গেছিলাম, আমার বেশ কিছু স্টুডেন্টরা ক্যাটারিং করছিল, ওরা এসে কেউ প্রণাম করেছে, কেউ ওদের কালকে পরীক্ষা ছিল এসএসসি, এসে বলছে দাদা কালকে পরীক্ষা দিতে গিয়েও তোমার কথা মনে পড়েছে। কেন বলে আমার ইংরেজিটাকে অ্যাভয়েড করেছি খুব, ওরা যেহেতু এসএসসি পরীক্ষা মানে স্টাফ সিলেকশন কমিশন, ওখানে 10 মার্কসের ইয়ে থাকে, ইংলিশ থাকে, কিচ্ছু না, খুব সোজা, কিন্তু যেহেতু ভয় পেয়ে অ্যাভয়েড করে আসতে পারে না। এরকম কোশ্চেন দেয়, ইফ আই ওয়ার আ বার্ড, তোমার আই এর পরে অপশন দেবে উড অর উইল, উত্তর হবে কি? এটা কোন টেন্সে বাবু? পাস্ট টেন্স। তাহলে এটা কোন টেন্স হবে বাবু? পাস্ট টেন্স। তাহলে এটা কি হাইপোথেটিক্যাল হলো। যদি আমি এইবার কি, এইবার আনসার্টেন মানে অনিশ্চয়তা। কিরকম? এই অনিশ্চয়তার ব্যাপারটা কি, অনেকটা শর্তের মতন। কিরকম? ইফ ইউ কাম আই উইল ডান্স, যদি তুমি আসো তবে নাচবো। ইফ ইউ ম্যারি মি আই উইল বি হ্যাপি, যদি তুমি আমায় বিয়ে করো আমি খুশি হব। এগুলো কি? আনসার অনিশ্চিত, যদি করো করবে না, ব্যাপারটা বোঝো। তাহলে দেখো এই লক্ষ্য করবে, এই অংশটা কি বাবু? প্রেজেন্টে, আর এই অংশটা কি? ফিউচারে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি? একটা ফ্যাক্ট আর এটা কি? অনিশ্চিত। যদি জোরে দৌড়াতাম বা দৌড়াই তবে ট্রেন পাবো, কিন্তু পারবো না তো, তাই জন্য তো ট্রেনটা গেছে। যদি তুমি করো তবে তুমি মরবে, বা না করো তবে তুমি মরবে, তো আনসার্টেন, অনিশ্চিত, যদি না করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে অনুতাপ। অনুতাপ ইংরেজি কি? অনুতাপ ইংরেজি রিপেন্ট। অনুতাপ ইংরেজি কি? রিপেন্ট। কিরকম ইংরেজি বলছি? ইফ আই হ্যাড learned English grammar from AFL, I would have got the job. এবার ছেলেপিলেদের সত্য কথা, এটা কি রিপেন? অনুতাপ, অনেক অনুতাপ, ইস যদি না দাদার কাছ থেকে ইংরেজি শিখতাম তাহলে চাকরিটা পেয়ে যেতাম, এটা অনুতাপ। যদি শিখতাম, লক্ষণীয় বিষয় কি বাবুরা? এখানে কি? পাস্ট টেন্স এবং তার সঙ্গে হ্যাড মানে কি? পাস্ট পারফেক্ট কি অঙ্কন, আর এর পরেরটা কি হয়ে গেল? উড হ্যাভ গট। 4 ধরন, খুব কঠিন। তাহলে কন্ডিশনাল মানে কি? ও না, কন্ডিশনাল মানে কি যে বললাম গান। তাহলে কন্ডিশনাল মানে একটা ফ্যাক্ট মানে কি? সত্যি কথা। আরেকটা কি? হাইপোথেটিক্যাল, বাড়িয়ে চাড়িয়ে বলা। শোন আমি যদি রাজা হই না দেখিস, তো দেখে আনি, তো বাড়িয়ে চাড়িয়ে বলা। আর আনসারের মানে কি? যদি তো দিয়ে এরকম। আর অনুতাপ, রিপেন্ট। এই তো 4টে, একটা দুটোই প্রেজেন্ট টেন্স, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা দুটোই পাস্ট, আর একটা পাস্ট পারফেক্ট আর উড হ্যাভ। ক্লিয়ার?
এখানেও গ্রামার আসে। উড হ্যাভ কোথায় বসে, কুড হ্যাভ কোথায় বসে, শুড হ্যাভ কোথায় বসে। আর এই গ্রামারটাকে, এই অংশটুকুকে, এই হাইপোথেটিক্যাল অংশটুকুকে বলা হয়, কি বলা হয়? এই হাইপোথেটিক্যাল অংশটুকুকেই বলা হয় সাবজাংটিভ মুড। কি বলে বাবু? সাবজাংটিভ। তোমাদের আমি করিয়েছিলাম, মনে আছে? সাবজাংটিভ মুড। এইটুকুনি জিনিস এই শিখতে যদি তোমরা না চাও কি করে হবে? মিলি, বুঝতে পেরেছিস? বহু পরীক্ষায় দেয় এগুলো। যদি পড়তাম তাহলে ভালো রেজাল্ট করতাম। একদমই তাই, একদমই তাই। অঙ্কন এটা কিন্তু অনুতাপ। সবাই বলছে আনসার্টেন, এটা হবে অনুতাপ। ও তো অনুতাপ করছে। যদি পড়তাম তাহলে ভালো রেজাল্ট হতো। আর তোমরা কেউ এক্সাম্পল বলো। দেখো, গ্রামার ক্লাসটা রিল্যাক্স, গল্প শুনতে রিল্যাক্স ফিল করো তো। বল হাইপোথেটিক্যাল, বলো বলো। আমি যদি মরে যেতাম তাহলে নন্দিতার ঘাড় মোটকে দিতাম। এটা এটা আনসার্টেন। এটা কি? এটা আনসার্টেন। এবং এটা ব্র্যাকেটে আউ ফাউ বাক্য। আর কেউ ফ্যাক্ট বলো, ফ্যাক্ট বলো, ফ্যাক্ট বলো। ফ্যাক্টটা কঠিন, ফ্যাক্টটা বলো, ফ্যাক্ট বলো, বলো বাবু, বলো না। ভেরি গুড। তাহলে ইফ ইউ ক্রস দ্য রোড উইথ হেডফোন বা হেডসেট, যাই হোক, ইউ উইল ফেস অ্যাক্সিডেন্ট বা ইউ ফেস অ্যাক্সিডেন্ট, তাই না? তোমার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। ঠিক তো? ফ্যাক্ট তো। হেডফোন কানে লাগিয়ে তুমি যাও, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করতে হবে। বাহ, ভালো। হাইপোথেটিক্যাল ওরা বললো, যেটুকু আউফাও রিপেন্টও বললো। আমি চাইছি তোমরা নিজেদের মধ্যে এটাকে একটুখানি চর্চা করো। চলো এবার আমরা গ্রামার শেখাই যাব। চলো নাও, কে মুছবে? আচ্ছা, এবার পরে লিখো। আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফাংশনালি কমপ্লিট করব। বলেছি ক্লাস 11-এ কিন্তু গ্রামার বেশ বুদ্ধি করে শিখতে হবে, কারণ ফার্স্ট সেমে ভালো করে গ্রামার ধরে ধরে শেখানো সম্ভব, এবং ফার্স্ট সেমের জ্ঞান দিয়েই সেকেন্ড সেমে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। শুধু শিখবো, প্র্যাকটিস করব না, তা কিন্তু হবে না। ফার্স্ট সেমে ভালো করে শিখবো, সেকেন্ড সেমে প্র্যাকটিস করতে করতে শিখবো। আমরা কি করছি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কোন সেন্টেন্স তৈরি করছি আমরা আজকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এবার বাবু, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। তাহলে আমাকে কিন্তু এইটা থেকে যখন আমি এইটাতে আনছি, উল্টোটাও কিন্তু শিখে নিতে হবে। বারবার করে বলেছি, উল্টোটা শেখার জন্য সময় দেব না। সেখানে তুমি প্রশ্নটাও ভালো করে পড়বে, উত্তরটাও ভালো করে দেখবে। আগে দেখো বাঙালি, পরে টুকো। দেখে নাও, তারপরে যারা অনলাইন ক্লাসেস করছো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। যে কোনো বাক্যকে যদি আমরা এই প্রশ্নবোধক বাক্যে আনতে যাই, তাহলে যদি আমি বলতে পারি যে আই লাভ দ্য হিলস, তোমরা যা ভাবছিলে তা নয়, আই লাভ দ্য হিলস। আচ্ছা, এই বাক্যটা কোন টেন্সে আছে? আচ্ছা, ইউ হ্যাভ ডিনাইড দ্য ফ্যাক্ট। এই বাক্যটা, এই দুটো বাক্যের মধ্যে তফাৎ। এই বাক্যটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে, আর এই বাক্যটার মধ্যে, লাল কালের পেনটা একটু দাও মা, এই বাক্যটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব নেই। মূল একটা মানে প্রিন্সিপাল ভার্ব রয়েছে। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, তবে তাকে প্রশ্নবোধক করা খুবই সহজ। কিভাবে করতে হয়? এইটাকে এই পাশে আনবো, এইটাকে এই পাশে নেব, যা আছে তাই লিখে শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেব। তবে হ্যাঁ, তুমি দেখবে যে ওপরের বাক্যটা কি পজিটিভে আছে, মানে হ্যাঁ বোধকে আছে, তাহলে কোথাও তোমাকে নট লিখতে হবে। হ্যাভ নট ইউ।
মনে রাখবি হ্যাভ নট ইউ এই বসানোর ক্ষেত্রে একটি ছোট্ট নিয়ম রয়েছে, সেটা হলো যদি প্রোনাউন বসাও তাহলে এই ভার্বের সঙ্গেই নট বসাবে, আর যদি তুমি নাউন বসাও তাহলে কিন্তু কিভাবে তখন এভাবে এভাবে হতো যে হ্যাজ রাহুল নট, তবে তবে তুমি যদি ভুল করে বসিয়ে ফেলো কোনো তাতে সমস্যা নেই। ক্লিয়ার? যেন আমি চাইছি নিয়মের ঘেরাটোপে তুমি যেন আটকে না পড়ো, বেরিয়ে আসতে পারো। ঠিক আছে, এইখানেও একটা নিয়ম তৈরি করলাম। আলটিমেট আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, করা খুব সোজা। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমি কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না, তাহলে আমাকে কি আনতে হবে? কাউকে আমরা প্রশ্ন করি, ডু। এই আইটা বদলে গিয়ে কি হয়ে যায়? ইউ। লাভ দ্য হিলস। এইবার এটা তো প্রশ্ন, এটা তো হ্যাঁ বোধক বাক্য, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? ডু নট ইউ লাভ দ্য হিলস। যদি এটা পাস্ট টেন্সে থাকতো, লাভড থাকতো, তাহলে কি লিখতাম? ডিড নট। কত সহজ। আর যদি এখানে লাভস থাকতো তাহলে কি লিখতাম? ডাজ নট। তবে এই তিনটে যখনই লিখবে ভার্বের কোন ফরমেশন লিখতে হবে? V1। তাহলে ডিড লাভ হবে কিন্তু ডাজ লাভ হবে। এইটুকুনি আমি বোঝাতে পেরেছি। প্রশ্ন ক প্রকারের হয়? দু প্রকারের হয়, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা WH কোশ্চেন। আমরা জানি ইয়েস নো মানে কি? ডু ইউ লাইক মি, তুমি বলবে হ্যাঁ বা না। হোয়ার আর ইউ গোয়িং, তুমি উত্তরে বলবে কোথাও যাচ্ছ কি না, মানে উত্তর দেবে হ্যাঁ না, উত্তর দেবে না। কোথায় যাচ্ছ? হ্যাঁ। তুমি কি শুনতে পাচ্ছ? তাহলে তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস অথবা নো। তাই না? তুমি কি চাও? না। তাহলে একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। ভালো করে বুঝবে, বোঝানোর মতন করে বুঝবে। তাহলে প্রশ্ন কি করে তৈরি করতে হয় বেসিক্যালি তুমি সেটা শিখে নিলে। এবার পরীক্ষায় যা দেবে, এ তো দেবে না, দেবে যা, কিন্তু এই সেন্স লাগবে। একটু আগে তোমাদেরকে আমি তোমাদের সিলেবাস বহির্ভূত গ্রামার শিখিয়েছি, কিন্তু তার সঙ্গে লিংক আছে। দেখি, বলেছে বাবু এভরিবডি মাস্ট ডাই, প্রত্যেককে মরতে হবে। তাহলে আমি লিখতে পারি হু মাস্ট নট ডাই, হু মাস্ট নট ডাই। আমরা গতকালকেই করেছি এভরিবডি লাইকস শাহরুখ খান, তাহলে হু ডাজ নট লাইক শাহরুখ খান। আমি করেছি এভরিবডি লাইকস দিদি, আমি গতকালকেই করেছি। এবার তুমি দেখো দিদি মানে তুমি কাকে বলবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে হু ডাজ নট লাইক দিদি, তাহলে হু ডাজ নট লাইক দিদি। শেষে কিন্তু জিজ্ঞাসাবোধক দিও, নাহলে দিদি এসে থাবড়া মারবে। তাহলে এখানে পারবে তোমরা? কেন এখানে ডাজ নট আসলো বাবুরা? এই বাক্যটা হয়নি। কেন হয়নি? এভরিবডি মাস্ট ডাই, সবাইকে মরতে হবে। তাহলে আমি কিন্তু বলবো কাকে মরতে হবে না এরকম না, আমি বলবো কে মরবে না। তাহলে তখন এই মাস্টের পরিবর্তে তোমাকে লিখতে হবে হু উইল নট ডাই। এইটুকুনি শেখার যে মাস থাকলে কিন্তু মাস টানতে পারবো না, আমাকে কি আনতে হবে? মা উইল। এই সামান্য, খুব কঠিন জায়গা। এর পরেরটাই আসি, নোবডি ট্রাস্টস আ লায়ার। তাহলে হু ট্রাস্টস আ লায়ার। আমরা জানি WH কোশ্চেন যখন শিখেছি হু এর পরে ডু ডাজ হয় না, তাহলে এখানে হলো কেন? এখানে তাহলে হু ডাজ নট দিলে কেন স্যার? তাই আমি কিন্তু এখানে লিখতে পারতাম হু লাইকস দিদি, মানে কি হতো? মানে কিন্তু আসতো না, কিন্তু এখানে মানে আসছে। এই জন্য অর্থটা সেন্টেন্সটাকে ফিল করতে হবে। নান ক্যান লিভ লং, কিছুই না, কঠিন। হু ক্যান লিভ লং। আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। ও বাবু, ও বাবু, এখানে বিভার্ব আছে, কে আছে? ইজ। কানটি ধরে এই পাশে আনো না, ইজ। এবার সাবজেক্টটাকে আওয়ার লাইফ লিখলে, এই নাথিং থাকলে আমি কি করব? ইজ আওয়ার লাইফ এনিথিং। নাথিং হলে কি হয়ে যাবে? এনিথিং। যা আছে তাই, শেষে কি চিহ্ন? আচ্ছা তোমাদের ছোট্ট প্রশ্ন করি, যদি এই বাক্যটাকে হ্যাঁ বোধক করতে হতো কি করতে?
না, আরে বাবা নাথিং বাট থাকলে আমি কি লিখি? অনলি, অ্যালোন লিখি না? আমি বলেছি না এইটা শিখলে তোমাকে উল্টোটাও শিখে নিতে হবে। তো আমি তো আগের দিন করিয়েছি যে অনলি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, ভয়েস থাকলে নট মোর দ্যান, করিয়েছি না? তাহলে নিচেরটাও তো তাই হবে, নাথিং বাট থাকলে কি হবে? অনলি। আর যদি আমরা বাবু হি বট নাথিং বাট অ্যান অ্যাপল, যদি এইটাকে আমরা প্রশ্নবোধক করি কি হবে? ডিড হি বাই কি এনিথিং? নাথিংটা চেঞ্জ হয়ে হলো কি? কঠিন। কেন ডিড আনলাম? এখানে সাহায্যকারী ভার্ব নেই তাই শিখেছি তো। এরপরেরটা হি উইল নেভার কাম হিয়ার, তাহলে নাথিং থাকলে কি আসছে? এনিথিং। মাস্ট থাকলে কি আসছে? ওয়েল। মনে থাকবে এগুলো। হি উইল নেভার কাম, তাহলে নেভার থাকলে আসবে এন তুলে দিয়ে এভার। উইল হি এভার কাম হিয়ার, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ইউ হ্যাভ নেভার সিন ইট বিফোর, হ্যাভ ইউ এভার সিন ইট বিফোর। দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল, নাথিং থাকলে কি হবে? এনিথিং, তাহলে ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবল। তা দেখো একটা পারলে কতগুলো পারা যায়, একটু ব্যতিক্রমী কি এইটা। ইট ইজ অফ নো ইউজ টু হার, এটা ক্লাস 12 এর একটা গল্প আছে দি আইজাবিট, সেই গল্পের শেষ লাইনটা ছিল শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তার চোখগুলো খুব সুন্দর কিন্তু কোনো কাজের না। তাহলে কি হবে ব্যাপারটা? ইজ ইট অফ এনি, এই নো এর জায়গায় হয়ে গেল কি? এনি, এনি ইউজ টু হার। তাহলে ইট ইজ, তাহলে আমি যদি এরকম লিখি দে আর, আচ্ছা যদি এই বাক্যটাকে আমরা হ্যাঁ বোধক করি, ইট ইজ অফ নো ইউজ টু হার, ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস। কত সোজা না? আমরা তো একেবারে আকাশ কুসুম ভাবছি, কিচ্ছু নেই গ্রামারে। তাহলে যদি বলি দে আর অফ নো ইউজ টু ইউ, বলো তো কি হবে? আর দে অফ এনি ইউজ টু ইউ, আর যদি হ্যাঁ বোধক করি দে আর ইউজলেস। দেখো স্টুডেন্ট না ডিফারেন্স আছে, ওরা এনজয় করছে আমার ভালো ছেলে মেয়েগুলো, অনেকে কিন্তু এনজয় করবে না, কারণ তারা তো অ্যাডিক্টেড, বুঝতে হবে, রুগী, তারা অ্যাডিক্টেড। কিন্তু দেখেছো না ভূতকে ছাড়াতে, দেখেছো তো কি করেছে এক্সরসিস্ট? ওই হলুদের গুঁড়ো নাকে দিয়েছে। ওদের সামনে যদি আমি গ্রামার করাই ওদের কিন্তু ভালো লাগবে না, ওদের ভিতর থেকে ভূততে বেরিয়েছে, শরীরের ভিতরে কেমন একটা হয়। ক্লিয়ার? তাহলে আমরা আজকে অ্যাজার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলাম, এরপর আমরা লাস্ট একটা করলে কিন্তু আমরা ফাংশনাল সেন্টেন্সের ট্রান্সফরমেশন শেষ। খুব কঠিন নেই, এর মধ্যেই দেবে, হয়তো এখানে আওয়ারের জায়গায় দেয়ার দিল, রামের জায়গায় শ্যাম, শ্যামের জায়গায় রাহুল, পল্টু বল্টু যাই হোক দেবে। ক্লিয়ার? কত এবার আমরা আজকে শিখব পরবর্তীটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। কি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স? অর্থাৎ ল্যাংচা বোদে বাক্য, অর্থাৎ আমরা বোদে থেকে ল্যাংচা বোদেতে কি করে করব এবং ল্যাংচা বোদে থেকে বোদে আমরা কি করে আসবো সেটাও শিখব। দুটোই কিন্তু তোমাকে শিখতে হবে, দেখে নাও কত সহজ। আচ্ছা এই বাক্যগুলির মধ্যে কিছু এমফ্যাটিক জিনিস থাকলে তবেই তুমি সেটাকে এক্সক্লামেটরি করতে পারবে। বুঝে নাও, গ্রামারের ভেতরে ঢোকো, বাক্যের ভেতরে এমফ্যাটিক কিছু থাকতে হবে তবেই পারবে, নাহলে পারবে না। যেমন এই বাক্যটা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করা সম্ভব, কারণ এর মধ্যে একটা এমফ্যাটিক জিনিস রয়েছে। এমফ্যাটিক মানে কি? জোর দিয়ে বলা। কিন্তু এই বাক্যটাকে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করতে পারবে না, এর মধ্যে কোনো এমফ্যাটিক কিছু নেই। যদি থাকতো সো করতে পারতে। তাহলে দাদা এই বাক্যটার মধ্যে তো নেই, আছে গ্রেট, এটা কিন্তু এমফ্যাটিক। এই বাক্যটার মধ্যে কে? ভেরি, এই বাক্যটার মধ্যে নেই, এই বাক্যটাই এমফ্যাটিক। কিরকম?
আমরা একটু আগে করেছি কন্ডিশনাল সেন্টেন্স খুব ভালো করে, এবার এগুলো একটু আগে করে নি, কত সহজ দেখি। হি ইজ আ ভেরি হ্যান্ডসাম বয়। যে দুটো বাক্যের মধ্যে তফাৎ কি জানো? এই বাক্যটাতে নাউন নেই, এই বাক্যটাতে নাউন আছে। কোনটা? বয়। আর এই বাক্যটাতে ম্যান বা বয় নেই, তো দুটো আলাদা হবে। এরকম হাউ, এই ভেরির জন্য আসলো কি হাউ। হ্যান্ডসাম, a boy, he is, এইটা। হাউ হ্যান্ডসাম, এই যে বয়টা তোমাকে লিখতে হবে না, এ বয়, হাউ হ্যান্ডসাম আ বয়, মানে তুই ভাবছিস আমি তো হি তো লিখছি, আবার বয় লিখতে হবে কেন? বা বয় তো লিখছি, আবার ইজ লিখবো, হি লিখবো কেন? তাহলে এইভাবে লিখতে পারিস, হাউ হ্যান্ডসাম আ বয় ইজ। কিরকম হয়? হয় না, কেটে দেবে, হবে না। যদি এইটা এরকম করিস, হাউ টল হি ইজ, এটা সোজা আরো। কেন? এখানে নাউনটা নেই, আমি জাস্ট এই ভেরির জন্য হাউ, এই হি ইজটাকে পরে লিখেছি, টলটা যা আছে তাই করেছি। পরপর দেখো, এই ভেরিটাকে ধরে আগে করছো, হাউ করছো, তারপরে টল। এগুলো প্র্যাকটিস, তোমরা করো না এটা। শি ইজ আ ভেরি বিউটিফুল লেডি, করো দেখি। হাউ বিউটিফুল লেডি, এ লেডি, শি ইজ। এটা মনে রাখতে হবে, এ লেডি না দিলে কিন্তু কেটে দেবে। ইউ আর আ গ্রেটফুল, এটা শেখার। ইউ আর আ গ্রেটফুল দু রকম ভাবে করা যায়। তুমি যদি হাউ দিয়ে করতে যাও হবে, হাউ এ ফুল ইউ আর, হবে না, হাউ ফুলিশ ইউ আর। তাহলে হাউ দিলে এটাকে তোমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভে পরিণত করতে হচ্ছে, হাউ ফুলিশ ইউ আর। আবার তুমি এইরকমও করতে পারো, হোয়াট আ ফুল ইউ আর। এগুলো কি দেখার বিষয়, এগুলো একটু দেখতে হয়। দ্য বয় রানস সো ফাস্ট, করো দেখি। হাউ ফাস্ট দ্য বয় রানস, হাউ ফাস্ট দ্য বয় রানস। যারা অনলাইন ক্লাসেস করছো তোরা দেখো পারবে। এই তিনটে একটু ভিন্ন ধরনের লাগছে না? কিন্তু এই তিনটে সব থেকে সোজা। প্রথম কাজ আই কাটা উইশ কাটা হলো। এবার দ্বিতীয় কাজ কি? এই হ্যাডটাকে আগে লেখা, আইটাকে পরে লেখা, যা আছে তাই ল্যাংচা বোধে দেওয়া। এরপরে কি আই কাটা উই কাটা, ওয়ারটাকে এই ল্যাংচা বোধে। এরপরে আই কাটা উইশ কাটা, এই। এ কি গ্রামার? তো কাটাকুটি। Had I the wings of a dove, were I the CM of Bengal, could I do it? কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন একটাতে নেই। কি? এই বাচ্চাদেরকে না অনেক সময় এরকম ধরনের সেন্টেন্স দিয়ে বলে, এটা কোন ধরনের সেন্টেন্স, ওরা কনফিউজ হয়ে যায় আর ভাবি কি এটা প্রশ্নবোধক বাক্য। না, এটা কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? তাহলে ফাংশনাল সেন্টেন্সের গ্রামার নিয়ে ট্রান্সফরমেশনের কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জায়গা আমরা ধরে 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 বুঝিয়ে দেব। লিখে নাও।